আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বহাল রাখার জন্য, ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আমি যে ভিডিওটি করছি আজকে শনিবার এবং সর্বশেষ যেদিন কোর্ট বসেছিল সেই দিন মাননীয় প্রধান বিচারপতি অনেকটা বিরক্ত হয়ে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে রাজপথের আন্দোলন বা রাজপথের স্লোগান দিয়ে তো আসলে কোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, কোর্ট তার আপন গতিতে তার কাজগুলো করবে। আমরা আজকে এই বিষয়ে শুনানি করব না, অনাগত দিনে এটি বিষয়ে শুনানি করব। তো কোর্ট এখানে যে বিষয়টি করেছে সেটা হলো আমাদের মহামান্য হাইকোর্ট একটা এই বিষয়ে যে প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে পুরো কোটা পদ্ধতিটিকে বাতিল করে দিয়েছিলেন, সেটিকে আবার পুনর্বহাল করেছে এবং সেটি নিয়ে আবার এই সময়টিতে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলো, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে এই আন্দোলনে একেবারে নেতৃত্ববিহীন অবস্থায় সব ছাত্র এবং ছাত্রী ঝাঁপিয়ে পড়েছে। আগে যখন কোটা বিরোধী আন্দোলন হলো এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং এখান থেকে নুরুল হক নুরু বের হয়ে এলেন, আরও অনেকে এক ডজন নেতা বের হয়ে এসেছিলেন এবং যারা এখন ছাত্র অধিকার পরিষদ তারপর গণ অধিকার পরিষদের মাধ্যমে জাতীয় রাজনীতিতে যারা একটি পাকাপোক্ত অবস্থান করে ফেলেছেন। এবং ঠিক এই আন্দোলনের সুফলটাকে ঘরে তুলেই নুরুল হক নুরু ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একেবারে নির্বাচিত ভিপি হয়ে গিয়েছিলেন সব কিছুকে টেক্কা দিয়ে। তো সেই কোটা বিরোধী আন্দোলন আবার তুঙ্গে উঠেছে এবং এটি আগের যে কোনো সময়ের চাইতে আরও বেশি ছড়িয়ে পড়েছে। কোর্টে যা কিছু হচ্ছে তার বাইরে যেটি হচ্ছে সেটি হলো সরকার সমর্থিত যে সংগঠন ছাত্রলীগ, তারা সর্বশক্তি নিয়োগ করে এই আন্দোলন যেন না হয় সে ব্যাপারে তারা চেষ্টা করছে। হল থেকে যেন ছাত্ররা বেরোতে না পারে, ছাত্রীরা যেন বেরোতে না পারে, এই ঘটনা আগেও ঘটেছিল এবং সেটা বুমেরাং হয়েছিল, কিন্তু এবার তারা আবার চেষ্টা করছে। এমনও পত্রিকাতে এসেছে যে এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যেন হলে থাকতে না পারে, হলে উঠতে না পারে, এরকম কথাবার্তা হচ্ছে, যা কিনা আলটিমেটলি এই আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে এবং সরকারকে আরও বিব্রতকর করে তুলবে। দ্বিতীয়ত, এই আন্দোলনের সঙ্গে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো যারা আছেন, বিএনপি সহ অন্যান্য দল, তারা সবাই সমর্থন জানাচ্ছে। আর গোপনে যদি কারো কোনো মদত দেওয়ার সামর্থ্য থাকে সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তৃতীয়ত, এটিকে অতীতের মতো পুলিশি কায়দায় মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ ধরপাকড়। এবং এই আন্দোলনে যারা নেতৃস্থানীয় রয়েছেন, বিশেষ করে ছাত্রদলের অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য খোঁজাখুঁজি করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আলটিমেটলি এটি কোথায় গিয়ে থামবে এবং এটি শেষ হয়ে যাবে কি না, এটি নিয়ে সরকারের মধ্যে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা যখনই কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে অতীতে, সেটি তারা আদায় না করে কিন্তু ঘরে ফিরেনি। তো এখানে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেটি আদালতের বিষয় হোক কিংবা সরকারের বিষয় হোক, যখনই বাংলাদেশের ইতিহাস হলো ছাত্ররা কোনো কিছু চেয়েছে, এমনকি মিলিটারি শাসকের বিরুদ্ধে চেয়েছে, 111-এর বিরুদ্ধে চেয়েছে, তখনই সেটি বাস্তবায়িত হয়েছে এবং ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত বৃথা যায়নি। এমনকি যে আমাদের দেশে যে কিশোর বিদ্রোহ হয়েছিল, স্কুলের যে ছেলেমেয়েরা
যে রাস্তায় বের হয়েছিল ট্রাফিক আইন বাস্তবায়ন করার জন্য, এবং তাদের একজন সহপাঠী নির্মমভাবে সেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এক ছাত্রী যেভাবে একেবারে স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, সেটাও কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস গড়েছে এবং রীতিমতো প্রশাসনকে কাঁপিয়ে ছেড়েছিল। তো সেই তুলনায় এখন যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশ কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে রাজপথে এটি বিস্ফোরিত হবে। প্রথম কারণ হলো যে একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন সারা বাংলাদেশে, তারা পেনশন স্কিম নিয়ে রাস্তায় নেমেছেন। এরপর দুর্নীতি বিরোধী অভিযান চলছে, দুর্নীতি দমন কমিশন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে, এবং এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশ থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেখানে খুব অহরহ দুর্নীতি হয়, সেখানে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি সমস্যা, সেটি হলো আমাদের এক্সপোর্টের যে হিসেব, সেই হিসেবের মধ্যে $14 বিলিয়ন, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার গরমিল। মানে যেভাবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দেখাচ্ছিল যে আমাদের এত এক্সপোর্ট হয়েছে, যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড হিসাব দিয়েছিল, যেভাবে বাংলাদেশ ব্যাংক হিসাব দিয়েছিল, এই তিনটি প্রতিষ্ঠানের যে সম্মিলিত হিসাব, এটা অনেকটা ধামাচাপার মতো এক্সপোর্টকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে যে হিসাবগুলো তুলে ধরা হয়েছিল জাতির সামনে, যেমন আমাদের জিডিপি, আমাদের ফরেন রিজার্ভ, আমাদের পার ক্যাপিটা ইনকাম, এই সব কিছু এখন আইএমএফের চাপে এই যে $14 বিলিয়ন কম এক্সপোর্ট হয়েছে, এটি যখন ওপেন হয়ে গেল, ফলে কি হলো, প্রথমত আমাদের যে সূচকগুলো, আমাদের বিদেশির সাথে আমাদের যে বাণিজ্য, এবং আমরা যে সারা দুনিয়াতে উন্নয়নে একটা স্লোগান তুলেছিলাম, সব কিছু এখন উলটপালট হয়ে যাচ্ছে। এক। 2 নম্বর হলো, যে সকল প্রতিষ্ঠান এই তথ্য এবং উপাত্ত তারা সরবরাহ করত, তাদের মধ্যে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বলছে এটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর দায়িত্ব, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলছে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব, আবার বাংলাদেশ ব্যাংক কোনো দায়িত্বই নিতে চাচ্ছে না। তো এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে যখন আবার এই যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই বিষয়গুলো যুক্ত হচ্ছে, যেটি ভার বহন করার মতো ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। দ্বিতীয়ত, সরকারের যে একটা বিশ্বাসযোগ্যতা, সরকার একটি কথা বলে, বা আমাদের আইন আদালতের যে পবিত্রতা, এই জায়গাগুলোতে মানুষ প্রশ্ন করছে এভাবে যে সরকার এখানে চালাকি করার চেষ্টা করছে। অর্থাৎ সরকার তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে কোটার বিরুদ্ধে যারা নেমেছিল তাদেরকে আপাতত শান্ত করার জন্য তারা পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে, যেটি কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা এটা চাননি। তারা চেয়েছে যে হ্যাঁ, কোটা থাকুক, নির্দিষ্ট পরিমাণ, সহনীয়, 30% নয়। সেখানে আনুপাতিক হারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নারী রয়েছেন, পঙ্গু রয়েছেন, তারপর শেষে আরও অনেক যাদের আসলে কোটা থাকা উচিত, এই বিষয়গুলো যারা চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী একেবারে পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছেন, এবং তা সঙ্গত কারণে যখন হাইকোর্টে এসছে, হাইকোর্ট তো দেখলো যে না, আসলে পৃথিবীর সব দেশেই কোটা থাকে, এবং এইভাবে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদেরও এই দাবি দেওয়া ছিল না। ফলে তারা আবার যে কোটা পদ্ধতি চালু করে দিল হাইকোর্ট। এখন এখানে হাইকোর্ট আসলে পূর্ণাঙ্গ রায় কি দিয়েছে, কত শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, কত শতাংশ থাকবে মানে যারা মানসিকভাবে বিকলাঙ্গ, শারীরিকভাবে বিকলাঙ্গ, কিংবা কত শতাংশ কোটা থাকবে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য, এই বিষয়গুলো এখনও স্পষ্ট হয়নি। কিন্তু যে সংবাদটি বা যে গুজবটি সকলের মধ্যে পৌঁছে গেছে, সেটি হলো যে আইন আদালত এখন সরকারের পরিপূরক। সরকার যা চায় আইন আদালত আসলে ওভাবেই অনেক কিছু করে। এর ফলে কি হচ্ছে, এই আবার রীতিমতো রাজপথ উত্তাল হয়ে পড়েছে। এখন এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এটিকে নেগোশিয়েট করার জন্য যে ধরনের রাজনৈতিক পরিপক্কতা দরকার, যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার, যে বিশ্বাসযোগ্যতা দরকার,
বা আমাদের বিচার অঙ্গনের যে ট্রান্সপারেন্সি দরকার, সুশাসনের যে ইতিহাস দরকার, কোনো জিনিসগুলোই আসলে আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে পারছে না। ফলে এটি ছড়িয়ে পড়েছে এবং আন্দোলন ক্রমশ তুঙ্গে চলে যাচ্ছে। এবং সরকার এখানে যত বেশি শক্তি প্রয়োগ করবে, যত বেশি চালাকি করার চেষ্টা করবে, তত বেশি ক্ষতি হবে। এবং এই সময়টাতে যেটি দরকার সেটি হলো রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সরকারের মধ্যে যদি কেউ থাকেন যার বিশ্বাসযোগ্যতা রয়েছে, তারা যদি ছাত্রদের সঙ্গে কথা বলেন। এখন ধরুন সাবির হোসেন চৌধুরী, ওবায়দুল কাদের সাহেবকে দেওয়া হবে না। সাবির হোসেন চৌধুরী যদি আসেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধির উপরে যদি ব্যারিস্টার সুমনকে পাঠানো হয়, কিংবা ওই যে স্বতন্ত্র সংসদ সদস্য জনাব একে আজাদ ওনাকে পাঠানো হয়, এরকম ৩-৪ জন আছেন। তার সঙ্গে যদি শিক্ষামন্ত্রী থাকেন, নফেল সাহেব থাকেন, যাদের একটা ইমেজ এখনো পর্যন্ত আছে, তো তারা যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই আন্দোলনরত পক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন, তাহলে হয়তো পরিস্থিতিটা ইতিবাচক দিকে মোড় নেবে। অন্যথায় এটি সরকারের জন্য যে কোনো পরিণতি, যে কোনো ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসতে পারে, যা কিনা আমাদের কারোর জন্যই কল্যাণকর হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সুস্থ রাখুন এবং অতীত থেকে শিক্ষা গ্রহণ করে অনাগত দিনে একটি সুসংবদ্ধ এবং একটি সুন্দর জাতি গঠনের সৈনিক হিসেবে আমরা সবাই কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।